তুমি আইসিডিএস এ অ্যাপ্লাই করতে পারবে নাকি সরাসরি রিজেক্ট হয়ে যাবে, এটা আমি 1 মিনিটেই বুঝিয়ে দেব। শেষ পর্যন্ত দেখো, না হলে ভুল ফর্ম ফিল আপ করে বাদ পড়ে যেতে পারো। নমস্কার, আমি রিমি মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে খুব সহজভাবেই দেখাবো তুমি এলিজিবল কিনা, স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো। ভিডিওটা দেখার সময় অবশ্যই নিজেরটা চেক করতে থাকো, তারপরে কমেন্টে জানাবে তুমি এলিজিবল কিনা। প্রথমেই চেক করো তুমি ওই এলাকার রেসিডেন্ট কিনা, অর্থাৎ তুমি ওই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা। মানে যে এলাকা থেকে তুমি ফর্ম ফিল আপ করবে সেই এলাকার স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা লাগবে সেখানকার যেই এলাকা থেকে তুমি ফর্ম ফিল আপ করবে, কারণ এখন কিন্তু লোকাল ক্যান্ডিডেটদেরকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর অনেকেই এই জায়গাতে ভুল করে, আর এই জন্যই কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায়। এবার স্টেপ 2 হলো এজ চেক, অর্থাৎ বয়স। তাহলে এবার এজ চেক করে দেখে নাও, নিজেরটা নিজেই করে দেখো। বয়স সীমা দেওয়া আছে মনে করো 18 থেকে 40 বছর পর্যন্ত। যদি 18 বছরের কম হয় তাহলেও হবে না, যদি 40 বছর বয়সের বেশি হয় তাহলেও কিন্তু হবে না। এর বাইরে হলে অ্যাপ্লাই করেও লাভ হবে না, রিজেক্ট হবে। তাহলে চলো স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেদের বয়স কিভাবে বের করবে। সঠিকভাবে কিভাবে বয়সটা বের করতে হয় তা আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এইভাবে যদি তোমরা বয়স বের করতে পারো তাহলে আর কোনোদিনও তোমাদের ভুল হবে না। বয়স বের করার সঠিক নিয়মটি আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি একটি বয়স একটা ধরে নিয়েছি 20-10-1995। এই বয়সটি ধরো যে এই বয়সটি আমার বয়স। এখন আমাদের বলেছে 1-4-2026 হিসেবে আমার বয়স কত হচ্ছে। আমরা এমনিতেই জানি যে বিয়োগ এই দিক থেকে করে, কিন্তু বয়স বার করার ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় এই পাশ থেকে করতে হবে। ভালো করে বুঝে নিও ব্যাপারটা। এখন আমি যে বিয়োগটি করব, এখানে আছে 20, এখানে আছে 1, অর্থাৎ 20 থেকে 1 ছোট। আমরা কিন্তু বিয়োগটি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে মাস দেওয়া আছে, এই যে 4 মাস, এই 4 মাসের থেকে আমরা কিন্তু 1 মাস নিয়ে নেব। 1 মাস মানে 30 দিন। আচ্ছা দেখো, 1 মাস যে আমরা নেব, এই 1 মাস মানে কি 30 দিন। এই 30 দিনটাকে আমরা নিয়ে নেব এখান থেকে। তাহলে এই 4টা থাকলো না, 4-এর জায়গায় কি হয়ে যাবে, 1 যদি চলে যায় তাহলে কি হবে, 3 হবে। তাহলে 30 আর 1, 30 আর 1 আমরা কি করব, প্লাস করব। তাহলে কত হয়ে যাবে, 31। এখন 31 থেকে আমরা 20 বিয়োগ করব। তাহলে 31 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 11 হয়ে গেল। এবার এইখান থেকে যেহেতু 1 চলে গেছে, এখানে 3, কিন্তু এখানে আবার 10 বড় 3 ছোট। তাহলে আমরা কি করব, এই যে 2026 আমাদের বছর দেওয়া আছে, এখান থেকে আমরা কিন্তু 1 বছর নিয়ে নেব। 1 বছর মানে কি, 1 বছর মানে হলো 12 মাস। এই 12 মাসকে আমরা কি করব, 3-এর সঙ্গে অ্যাড করে দেব। তাহলে 12 আর 3, 12 আর 3 অ্যাড করলে কত হচ্ছে, 15। এখন 15 থেকে আমরা 10 মাইনাস করব। তাহলে কত হবে, 5 আর 1 1 0। এখন আসবো বছরে। এই যে 2026-এর থেকে আমরা 1 নিয়ে নিয়েছি, তাহলে এটা কত হবে, 2025। এখন 26-এর থেকে 1 আগেই নিয়ে নিয়েছি 1 বছর, 2025। এখন আমরা 1995 থেকে 2025 মাইনাস করব। এই 0 3, এদিকে 0 আমরা কেটে দিলাম, দরকার নেই। তাহলে 30। আমার মোট বয়সটা কত বেরোলো, 30 বছর 5 মাস 11 দিন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই তোমরা নিজেদের বয়স বের করে নিবে, তাহলে আর কোনোদিনও ভুল হবে না। এবারে স্টেপ 3, কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এবার তুমি দেখো মিনিমাম কোয়ালিফিকেশন তুমি মিট করছো কিনা, অর্থাৎ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, সেই যেটাই বলে থাকুক না কেন সেই সার্টিফিকেটটা তোমার কাছে আছে কিনা। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শিক্ষাগত যোগ্যতারই প্রয়োজন হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, রেজাল্ট এগুলো সঠিকভাবে তোমাদের কাছে আছে কিনা সেটা ভালো করে চেক করে নাও। অনেকেই কিন্তু ইনকমপ্লিট ইনফো দিয়ে অ্যাপ্লাই করে ফেলে, আর এখানেই করে ফেলে বড় ভুলটা।
এখন আমি যেটা বলবো সেটা হলো সবচেয়ে বড় ডেঞ্জারাস পার্ট, অর্থাৎ যে 3টি ভুলের কথা এখন আমি বলবো। চলো তাহলে জেনে নিই এই 3টি ভুল কি কি। এই 3টি ভুল হলো, একটি ডকুমেন্টস মিসম্যাচ, নেক্সট ক্যাটাগরি ভুল, আর হলো ফর্ম ফিল আপে মিস্টেক। এই 3টি ভুল কিন্তু মারাত্মক। এই 3টি ভুলের জন্য সবচেয়ে বেশি ফর্ম রিজেক্ট হয়ে যায়। ডকুমেন্ট যদি সঠিকভাবে ম্যাচ না করে, ডকুমেন্টে যদি মিসম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ফর্ম সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে। এরপরে ক্যাটাগরি, যার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি যদি তোমরা ফিল আপ না করো, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। আর ফর্ম ফিল আপের সময় ছোটখাটো কোনো ভুল, যে কোনো ভুল, যার জন্য কিন্তু ফর্ম একেবারে সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে। ক্যাটাগরি ভুল যে ব্যাপারটি আমি বললাম সেটি ভালো করে বুঝে নাও। ধরো আমি এসসি বা এসটি, আমি জানি, কিন্তু আমি ফর্ম ফিল আপের সময় সেই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করার সময় আমি এসসিতে টিক দিয়ে দিয়েছি যেহেতু আমি এসসি, কিন্তু আমার কাছে এসসি সার্টিফিকেট নেই, বৈধ কোনো সার্টিফিকেট নেই, অথচ আমি ক্যাটাগরি এসসি সিলেক্ট করে দিয়েছি। এবারে ডকুমেন্ট যখন ম্যাচ করবে তখন কিন্তু আমাকে সার্টিফিকেটটা দেখাতে হবে, আর তখন যদি সার্টিফিকেটটা আমি দেখাতে না পারি, তাহলে কিন্তু সরাসরি আমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি এসসি জানি কিন্তু আমার সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু আমি ক্যাটাগরি এসসি দেব না, আমি তখন জেনারেলে ফর্ম ফিল আপ করবো। আবার সেম কিন্তু এসটি দের ক্ষেত্রেও তাই। প্রত্যেকের ক্ষেত্রেই ক্যাটাগরিটা কিন্তু তোমরা ভালো করে মেনটেন করবে, সবার ক্ষেত্রে কিন্তু এইভাবেই হবে। যদি এসটি হয়েও এসটি সার্টিফিকেট না থাকে তাহলে জেনারেলি করতে হবে। এইভাবে ভালো করে দেখে তোমরা ক্যাটাগরিটা নির্বাচন করবে। এবারে ফর্ম ফিল আপে যে মিস্টেক, যে ব্যাপারটি আমি বললাম, আর একটু ভালো করে বুঝিয়ে বলি তোমাদের সুবিধা হবে। মনে করো তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করছো বাড়িতে নিজেরা, তাহলে কি করবে? অবশ্যই আলাদা করে একটি ফর্ম জেরক্স করে নেবে, সেখানে আগে ভালো করে ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে নিজেরা আবার চেক করবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই ফাইনাল ফর্মে তোমরা ফিল আপ করবে, করার পরে ফর্মটা তোমরা জমা করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অবশ্যই আগে এক কপি জেরক্স করে নেবে, নিয়ে সেটাতে করে তারপরে ফাইনাল ফর্মটা ফিল আপ করবে, তাহলে ভুলভাল হওয়ার চান্স থাকে না। আর যদি তোমরা অনলাইন ক্যাফেতে গিয়ে করতে চাও, সেখানে গিয়ে যদি করো, তাহলেও কিন্তু ধীর মাথায় বসে আগে ফর্মটা ফিল আপ করবে, ফট করে সাবমিট করে দেবে না। ফর্মটা ফিল আপ করার পরে আবার ভালো করে চেক করবে, রিচেক করবে, একবারের চেয়ে দরকার পড়লে দুবার রিচেক করবে কোনো কিছু বাদ গেল কিনা। ভালো করে রিচেক করার পরে তারপরেই কিন্তু সাবমিট করবে। দাঁড়াও, এখনই শেষ নয়, ভিডিওটি স্কিপ করার আগে মোস্ট ইম্পর্টেন্ট কথাটি জেনে যাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে তুমি ভালো করে প্রিপারেশন নিলে, ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষাও খুব ভালো দিলে এবং সেই পরীক্ষায় তুমি পাসও করে গেলে, কিন্তু তারপরে যে ব্যাপারটি আসবে সেটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। আর এখানেই কিন্তু যদি ডকুমেন্টে যদি মিসম্যাচ হয়ে যায় তাহলেই কিন্তু সব শেষ। আর এই জন্যই বারবার বলছি, সবাই ভালো করে ডকুমেন্টস যা তোমাদের কাছে রয়েছে বারবার করে চেক করে রাখো, প্রয়োজনে একটি ফাইল করে সেখানে গুছিয়ে রাখো, তাহলে তাড়াহুড়োর সময় ভুল হওয়ার চান্সেস কিন্তু কম থাকে। পরীক্ষায় পাশ করার পরেও যদি ডকুমেন্টসে গিয়ে আমরা আটকে যাই এবং আমরা রিজেক্ট হয়ে যাই, তাহলে এর চেয়ে দুঃখের তো কোনো আর কথাই নেই। দীর্ঘ প্রতীক্ষার পরে আইসিডিএস রিক্রুটমেন্ট যেটা হওয়ার কথা, হয়তো ভোটের জন্য কোনো কারণে ডিলে হয়ে গেছে, অনেক জায়গায় ভোট হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু ইলেকশনের পরে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু হবেই, এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু হবেই। তাই জন্যই বারবার বলছি, সবাই এখন থেকেই প্রিপারেশন নাও এবং যে সমস্ত জিনিসের কথা আমি বলছি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেগুলো ভালো করে তোমরা রেডি করে রাখো। অনেকেই ভাবে অ্যাপ্লাই করে দিলেই হবে, কিন্তু একটু ভুল হলেই কিন্তু সব চান্স শেষ। তাহলে যে 3টি স্টেপের কথা আমি বললাম, এই 3টি স্টেপ যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কনফিডেন্টলি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো।
যারা ভিডিওটি দেখে নিজেরাই নিজেদেরটা চেক করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তুমি এলিজেবল কিনা, বা তোমার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে হেল্প করব। তুমি কোন জেলা বা রাজ্য থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার কোথায় সমস্যা হচ্ছে সেটাও অবশ্যই জানাবে। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব, সমস্যাটা সমাধান করার চেষ্টা করে দেব। আরেকটি কথা, আমার চ্যানেলে কিন্তু অলরেডি পুষ্টি এবং জনস্বাস্থ্য নিয়ে যে রচনা আর কন্যাশ্রী প্রকল্প নিয়ে রচনা আপলোড হয়ে গেছে। তোমাদের যদি দরকার মনে হয় অবশ্যই সেটা তোমরা দেখতে পারো, এবং সামনে আরো বিভিন্ন বিষয় নিয়ে রচনা অবশ্যই নিয়ে আসবো। আর তার সাথে বিভিন্ন বিষয়ের উপরে জেনারেল নলেজ, ইংলিশ সমস্ত ক্লাস নিয়ে আমি আসব। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাপোর্ট করতে চাইলে সুপার থ্যাঙ্ক ইউজ করতে পারো। এতে আমি আরো ইউজফুল ভিডিও বানাতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।